হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে ভিডিও ভিডিও টপিক সেটা আমরা এসএমই বিজনেসে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে সেটা করব। আমরা হয়তো বিজনেস করতেছি কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রতি টোটালি উদাসীন, যেটা আসলে বিজনেসের অনেকটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সো আমরা এটার প্রতি খুব একটা গুরুত্ব দিয়ে থাকি না, বাট এই 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 পার্টটুকু যদি আমরা কোনোভাবে গুরুত্ব ছাড়া চলি, তাহলে কিন্তু আমরা ইন ফিউচারে বিজনেস সাস্টেনেবিলিটি নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়বো। চলেন যাই দেখি কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে আমরা সেট আপ করতে পারি। ফার্স্ট অফ অল, আমাদেরকে চিন্তা করতে হবে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ইস্যুটা কি, স্পেশালি এসএমই বিজনেসে। আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে চারটা অংশে ভাগ করি, তার মধ্যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যানিংটা ফ্যাক্টর থাকে। সে ফর এক্সাম্পল যে আমি আসলে কত টাকার বাজেট করতেছি, আমি কি কি ক্রয় করব, তার জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা কিভাবে হবে, এবং আমি এগুলোর সাথে কিভাবে অর্গানাইজ করতেছি, সেই ফ্যাক্টরগুলো এটার সাথে ইনভলভ থাকবে। এবং এটা আমি কিভাবে কন্ট্রোল মেকানিজমটা প্র্যাকটিস করতেছি, প্লাস আমরা কিভাবে ক্যাশ ফ্লো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো মনিটর করতেছি, সেই ফ্যাক্টরগুলোই মূলত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওভারঅল সিনারির সাথে ইনভলভ। আবার আমরা যদি একটা এসএমই বিজনেসকে লং টার্ম সাস্টেনেবিলিটির কথা চিন্তা করি, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা ক্রুশিয়াল ভূমিকা পালন করে। এক্সাম্পল হতে পারে, আমরা যে প্ল্যানটা করলাম, সেই প্ল্যান অনুযায়ী আমরা ফান্ডটা কোথা থেকে পাবো, সে আবার ওয়ার্কিং ক্যাপিটাল কোথা থেকে পাবো, অথবা আমি যে প্রোডাক্টগুলো বিক্রয় করার জন্য নিয়ে আসলাম, সেই প্রোডাক্টগুলো বিক্রয় যেটা করব তার জন্য ফান্ড বিক্রয় যে করতেছি, সেটা কি পরিমাণ প্রাইসিং সহকারে আমি বিক্রয় করতেছি। আবার আমাকে চিন্তা করতে হবে, আমার যদি পার্সোনাল ফাইন্যান্স বাদেও আরো ফান্ড প্রয়োজন হয়, সেই ফান্ডগুলো কোথা থেকে আমি নিব, এবং আমাকে এই বড়োয়ারগুলো কিভাবে কাজ করবে। আবার আমরা এগুলো ঠিকভাবে রেকর্ডেড করতেছি কিনা, সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আবার এটাকে আমি অ্যানালাইজ যদি করতে না পারি, তাহলে আমার মধ্যে একটা গ্যাপ থেকে যাবে। যেমন হতে পারে, আমি 1 লাখ টাকার একটা প্রোডাক্ট আমি কোনো কারণবশত সেল করব, কিন্তু কোনো কারণবশত প্রোডাক্টটা 90,000 টাকাতে সেল হলো। তাহলে 90,000 টাকাতে সেল হলে যে 10,000 টাকা গ্যাপ, এই গ্যাপটুকুই আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। উইদাউট অ্যানালাইসিস ইট ইজ নট পসিবল। একজন অ্যাকাউন্টেন্ট হয়তোবা সেইটাকে রেকর্ডেড করতেছে, বাট একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এইটাকে অ্যানালাইজ করতে পারে। এবং তার পারফরমেন্স অনুযায়ী সেগুলোর আসলে ইস্যুগুলো কি থাকবে। সে ফর এক্সাম্পল, আমার যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমার যে ক্যাশ ফ্লোগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, বা আমি এই ক্যাশ ফ্লোর উপরে কিভাবে ডিসিশন মেকিং গুলো করতেছি, এই এই ইস্যুগুলোই ইনভলভ চলে আসবে। এবং আরেকটা জিনিস থাকবে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপরে টোটালটাই কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে ডিসিশন মেক করতেছেন, কিভাবে কমপ্লায়েন্স এনশিওর করতেছেন, কিভাবে রেগুলেশন গুলো ফলো করতেছেন। আমাদের ফাইন্যান্সিয়াল কিছু গোল থাকে। এই শুধু ফাইন্যান্সিয়াল শুধু না, বিজনেসের গোল থাকে, এটার সাথে বিজনেসের গোলও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, আগে বলেছি। এবং এটার সাথে ইনভলভমেন্টটা খুব ভালোভাবে আহ, আমরা যদি এটাকে প্র্যাকটিসের মধ্যে না নিই বা এটা রেকর্ডের মধ্যে না নিই, তাহলে আমরা বিপদে পড়বো। ফর এক্সাম্পল, আমি এখানে মেনশন করেছি একটা স্মার্ট ওয়েতে আমি কিভাবে গোলটাকে সাজাতে পারি। আমার গোলগুলো, ফাইন্যান্সিয়াল গোলগুলো হতে হবে অবশ্যই রিটেন এবং কনসাইজ গোল হতে হবে, এবং স্পেসিফিক এটা হতে হবে। এবং এই জিনিসটা অবশ্যই আমি মেজারেবল হতে হবে। দ্যাট ইজ মিন প্রোগ্রেসটা কতটুকু হচ্ছে, বা ডাউন এরোতে যাচ্ছে না আপ এরোতে যাচ্ছে, সেটাকে আমাকে সেট করে নিতে হবে। আমার অ্যাচিভ গুলো কি হচ্ছে, অ্যাচিভ গুলো কি চ্যালেঞ্জ গুলো ফেস করতেছি আমি, আমি সেল করতে গিয়ে কি কি প্রবলেম চ্যালেঞ্জ ফেস করতেছি, এবং আমি যে টার্গেটটা সেট আপ করছি সেই টার্গেট পৌঁছানোর জন্য আমি কি কি উদ্যোগ নিয়েছি। আবার এটার সঙ্গে আমাদের লাইফের সাথে ইনভলভ যে গোলগুলো থাকে, সেই গোলগুলোও কিন্তু আমাকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে হবে। সে ফর এক্সাম্পল, আমি যদি ফিজিক্যালি ফিট না হই, তাহলে আমি কি গোল অ্যাচিভ করতে পারবো? সো এখানে আমাকে চিন্তা করতে হবে ফাইন্যান্সিয়াল হেলথের কথাও, যেখানে আমাকে ফাইন্যান্সিয়াল হেলথ যদি ভালো না হয়, তাহলে আমার যে লাইফ টার্গেট, সেই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো না, আমার যে বিজনেস গোল সেটা আমি অ্যাচিভ করতে পারবো না। আর প্রত্যেকটাই কিন্তু একটা টাইমের একটা ফ্রেম আছে। সে ফর এক্সাম্পল, আমাদের এই কোম্পানিগুলো সবগুলোই, আহ, কিছু কোম্পানি বাদ দিয়ে, তারা হলো জুলাইয়ে
বছর শুরু করে, জুনে গিয়ে শেষ করে। তাহলে এই একটা বছরে আমার কি পরিমাণ সেল হলো, কি পরিমাণ রেভিনিউ হলো, কি পরিমাণ আমি প্রফিট করলাম, আমার আগামী বছর প্ল্যান কিন্তু এই মেজারগুলোর, এই অ্যানালিসিস উপর ডিপেন্ড করবে। সো আমরা চিন্তা করব একটা স্মার্ট ওয়েতে যাওয়ার জন্য। আমাদের আগেই বলেছি যে স্মার্ট ওয়ে করার জন্য আমাকে কিছু বাজেট করতে হবে, আমাকে কিছু ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে হবে। এক্সাম্পল বলি, আমি একটা বাজেট করলাম সে ফর 100 কোটি টাকা, কিন্তু আমার এই 100 কোটি টাকা অ্যাকচুয়ালি আমার 110 কোটি টাকা সেল হয়েছে। তাহলে 10 কোটি টাকা কেন সেল হলো বেশি, সেটাও আমাকে অ্যানালাইজ করে বের করতে হবে। কারণ আমাকে সেট করতে হবে এই 10 কোটি নিশ্চয়ই আমার হলো সাপ্লাই ডিমান্ডের উপরে ইম্প্যাক্ট পড়ছে। তাহলে ইম্প্যাক্ট অনুযায়ী আমি যে প্রোডাকশন করেছিলাম সে প্রোডাকশন নিশ্চয়ই আমার টার্ন হয়েছে, বা আমি বেশি করেছি বা এক্সেস করেছি। তাহলে এখানে আমার কস্ট ইনভলভ আছে। সো আমাকে এই মেজারগুলো করতে হবে। অথবা আমি একটা টার্গেট নিলাম যে আমি আগামী বছর 130 কোটি সেল করবো। 130 কোটি সেল করার জন্য আমাকে কি ধরনের এলিমেন্টগুলো ইউজ করতে হবে সেটাকে আমাকে টার্গেট করতে হবে। সো আমাকে এখানে অ্যাকুরেটলি স্টেক হোল্ডারের কিছু ইস্যু থাকবে, আমার মিশনের সাথে ভিশনের যে কম্বিনেশন সেটা থাকতে হবে, নিড অ্যাসেসমেন্ট থাকতে হবে, আমাকে স্টাফ স্যাটিসফ্যাকশনে গুরুত্ব দিতে হবে, আমার অপারেশন বাজেটের উপরে কনসেন্ট্রেট দিতে হবে, আমাকে বাজেট যে আমি প্রতিনিয়ত রিভাইজ করতেছি সেটাও আমার মাস্টার বাজেটের সাথে কম্বিনেশন রাখতে হবে। এবং আমি প্রত্যেকটা জিনিসেই আলটিমেটলি মনিটর রাখবো। মনিটরের সাথে সাথে আমি অ্যাডজাস্টমেন্ট, প্রয়োজন প্রয়োজন যেগুলো পড়বে সেগুলো আমি অ্যাডজাস্টমেন্ট করব। আবার আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এবং প্রসেসটা। আমরা যদি কন্ট্রোল মেকানিজমটা ঠিক রাখতে রাখতে পারি তাহলে বিজনেসে আমি কোনো কিছুই দাঁড় করাতে পারবো না। সে ফর এক্সাম্পল, আমার কোনো কারণবশত সেল কমে গেছে, আমি বুঝতেছি না সেল যদি ডাটা আমি না, সেলের ডাটা যদি কমে যায়, এই ডাটা ধরেও যদি আমি যাই তাহলে আমি বুঝবো যে সামথিং ইজ রং। সেটা হতে পারে মিস অপরচুনিটি বা ফ্রড হতে পারে, অথবা দেখা গেলো অ্যাসেটটা আমার আসলে নেই। অনেক সময় দেখা গেল যে অফিসের একটা ক্যালকুলেটরটাও কেউ হয়তো পকেটে নিয়ে বাসে চলে গেছে, তাহলে আমার এখানে অ্যাসেটটা কিন্তু আমি লুজিং হয়েছি। সো এই জায়গাগুলোতে আমাকে সেফগার্ড তৈরি করতে হবে। বা আমি যেটা মনে করতেছি যে স্টোর আইটেম আছে কিন্তু স্টোর আইটেমটা অকেজো পড়ে আছে, সো অকেজো পড়ে থাকলেও এটা কিন্তু অ্যাসেট এবং এটা কোনো একটা সেল ভ্যালু আছে। বাট অনেক সময় মনে করে যে এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে আমি পকেটে নিয়ে যাই, তাহলে এই কোম্পানি কিন্তু অ্যাসেট লুজিং হইতেছে। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টের ক্ষেত্রেও আমাকে এই জিনিসগুলো আহ, মাথায় রাখতে হবে। অনেক সময় অডিটর চেষ্টা করে যে ফিজিক্যাল পার্সপেক্টিভ দিয়ে ফিজিক্যাল অ্যাসেট কাউন্ট করার জন্য। এগুলো করে কেন? কারণ আমার অ্যাসেটটা ঠিক আছে কিনা, আমার অ্যাসেটটা ঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা, দ্যাট ইজ এ ফ্যাক্টর। আমাকে একটা স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল প্রসেস ফলো করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আছে, বা আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো ফলো আপ করতে হবে। আবার আমাকে রেগুলার অডিটের সাথে হলো কন্ডাক্ট করতে হবে। আমরা মনে করি যে একটা বছরে একটা অডিট রিপোর্ট হলে হয়, কিন্তু না। আমি যদি পারি প্রত্যেক মাসে যদি অডিট করে নিতে তাহলে আমার লুপহোলগুলো বের হয়ে আসবে। সো এটা একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্টই পারে এটাকে অ্যাকোমোডেশন করার জন্য। সো আপনাকে চিন্তা করতে হবে যে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আপনি যখন নিয়োগ দিবেন বা আপনি যে অ্যাডভাইস দিবেন তাকে মনে করবেন যে এটা মনে করেন যে এক্সপেন্ডিচার, নো, ইটস এ টোটালি ইনভেস্টমেন্ট। আমাদের ক্যাশ ফ্লোটাকেও আমি আসলে মনিটরিং করতে হবে। কারণ এই মনিটর না করলে আমি যেটা বলেছি লিকুইডিটি প্রবলেমে পড়তে হতে পারে, বা ফাইন্যান্সিয়াল অব্লিগেশন হতে পারে, বা একটা ট্রানজেকশন ব্যাংক থ্রু হয়নি, তাহলে আমি কিন্তু এনবিআর এর কাছেও কিন্তু আলটিমেটলি সেলসটা আমাকে হলো অনেক সময় প্যারা দিতে পারে। সো বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। এবং আমি যে কালেকশনগুলো করতেছি অনেক সময় আমি বাকিতে সেল করতেছি, বাকি সেলগুলো আমার ঠিকভাবে আসতেছে কিনা সেই মনিটরিং রিপোর্ট, আমি কত টাকা বকেয়া রাখছি, অথবা আমাকে কাউকে পেমেন্ট করতে হবে, আমার অ্যাকাউন্ট পেয়েবল আছে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে। সো এই জিনিসগুলো আমি যদি ভালোভাবে ক্যাশ ফ্লোটাকে মনিটর না করি তাহলে আমি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল সম্বন্ধে অবগত থাকবো না, পরে আমি কিন্তু বিজনেস লুজিং হব। আমার যে ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টুলস অ্যান্ড টেকনোলজি আছে সেগুলোতে আমরা এখন মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলতেছি। সো আমার যদি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার না থাকে, আমার যদি এটাকে ইউটিলাইজেশন ভালোভাবে করতে না পারি, আমি যদি সেট আপটাকে ভালোভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমি বিব্রত করব, আমার টাইমের ওয়েস্ট হবে। সে ফর এক্সাম্পল, আমি একজন অ্যাকাউন্টেন্ট রাখলাম, কিন্তু আমি তাকে অটোমেশন দিলাম না, তাহলে সে ম্যানুয়ালি করতে গেলে যে সময় লাগবে, অটোমেশনে সে করতে গেলে খুব তা তা দেখা গেলো অনেক সময় 1/10 বা
টাইম কমে যায়। সেই 12 টাইম কমে গেলে আপনি কিন্তু ডাটা অ্যানালাইসিস দ্রুত করতে পারবেন। সো ইনস্ট্যান্ট আপনি কিন্তু সেল দেখতে পাচ্ছেন অন ক্লিকে, অনেকটা আপনি রেভিনিউ দেখতে পাচ্ছেন, আপনার আগামী এক্সপেন্ডিচার দেখতে পাচ্ছেন। সো দ্যাট ইজ দ্য ভিজিবল। কিন্তু বাট যখন আমি এটা ম্যানুয়ালি করবো, এটা কিন্তু ভিজিবল হবে না। আমাকে কি পারফরমেন্স ইন্ডিকেটর কেপিআইস গুলো ঠিক রাখতে হবে। সে ফর এক্সাম্পল প্রফিট মার্জিন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অথবা ডেট ইকুইটি রেশিওগুলো আমাকে ঠিক রাখতে হবে, যেটাতে আলটিমেটলি আমাকে ফাইন্যান্সিয়াল হেলথটাকে আমাকে আসলে সবসময় মনে করাই দিবে। আমাকে স্ট্রং রিলেশন থাকে ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার যারা, সে ফর এক্সাম্পল স্টক হোল্ডার, শেয়ার হোল্ডার হতে পারে, সে বন্ড হোল্ডার হতে পারে, গভর্নমেন্টের এন্টিটিগুলো হতে পারে, সাপ্লায়ার স্টেক হোল্ডার হতে পারে, ডিমান্ডের স্টেক হোল্ডার হতে পারে। সো অনেক ধরনের স্টেক হোল্ডার আছে যেটা আসলে ফাইন্যান্সিয়াল ইনভলভের সাথে মোটামুটিভাবে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং মনিটরিং ইভ্যালুয়েশন পারফরমেন্সটা আসলে আমি আগেই ডিসকাস করেছি যে আসলে আমি যদি সেটাকে মনিটর করে ইভ্যালুয়েশন না করতে পারি, পারফরমেন্স কি ইন্ডিকেটর না দাঁড় করাতে পারি, তাহলে আলটিমেটলি আমার যে ফাইন্যান্সিয়াল লুপহোল গুলো সেটা আমি বের করতে পারবো না, এবং আমার প্রোগ্রেশনটা এখানে বাধাগ্রস্ত হবে। সো আমি চাচ্ছি 100 কোটি টাকা বিজনেস করতে, বাট আমার এই সিস্টেমের মধ্যে কোনো কিছুই পারফরমেন্স ইন্ডিকেটর করতেছি না, তাহলে আসলে আমার 100 কোটি টাকা বিজনেস আমি করতে পারবো না। সো আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো অ্যানালাইজ করতে হবে, আমাকে রিপোর্টগুলো অ্যানালাইজ করতে হবে, ওভারঅল ফাইন্যান্সিয়াল বিজনেসের হেলথটা কি আছে সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। সো একজন এক্সপার্টই পারে, সেই এক্সপার্টিজে তাকে ভালোভাবে এক্সপার্টিজের মাধ্যমে এটাকে গুছাই নিতে। সো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, যদি আপনাদের সুযোগ থাকে তাহলে একজন এক্সপার্টকে অ্যাসাইন করুন। উনি আপনাকে সিস্টেমটাকে পুরোটাকে গোছাই দিতে পারবে। ফাইনালি আমি বলতে চাই, একজন এসএমই বিজনেসের ক্ষেত্রে সাস্টেনেবল গ্রোথ এবং সাকসেশনের ক্ষেত্রে আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা খুব এসেনশিয়াল ভূমিকা পালন করে। এবং আমাদেরকে একটা ক্লিয়ার গোল সেট আপ থাকতে হবে, আমাদেরকে বাজেটের সাথে অ্যাকচুয়াল ভ্যারিয়েন্সটা বের করতে হবে, আমাদের কন্ট্রোল মেকানিজমটা ঠিক রাখতে হবে, আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো ঠিক রাখতে হবে। এবং ফাইনালি আমি বলি, দিস ইজ দ্য লং টার্ম ফাইন্যান্স স্টেবিলিটি অ্যান্ড প্রসপারিটি ইন এসএমই বিজনেস। যদি ঠিক রাখতে চাই তাহলে আমাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।